হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর যে র্যাপিড রিডিং আছে ইউনিট 3 এর জন্য। তো সেই ইউনিট 3 এর র্যাপিড রিডিং এর মধ্যে থেকে একটি চ্যাপ্টার, তিনটে র্যাপিড রিডিং আছে। তার মধ্যে প্রথম র্যাপিড রিডিং যেটা হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেই গল্পটি আমরা আজকের এই ভিডিওতে পড়ব। তো তোমরা সকলেই ভিডিওটিকে কমপ্লিট দেখো। যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে সেমিস্টার 2 এর যে সমস্ত ভিডিওগুলি, বিভিন্ন চ্যাপ্টারের ভিডিওগুলি আছে সেগুলো তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা এই লেসনটা শুরু করি। আমরা চলে এসেছি ফোক টেলস অফ বেঙ্গল। আমরা র্যাপিড রিডিং বইটার থেকে পড়ছি। এই যে বই, এখান থেকে তিনখানা গল্প বেছে নেওয়া হয়েছে। সেই তিনটে গল্পের মধ্যে প্রথম গল্পটি আজকে আমরা পড়ব। প্রথম গল্প, চ্যাপ্টার 4, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, মানে হচ্ছে ব্রাহ্মণ। শুরু করছি। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ, মানে এক সময় কোন এক জায়গায় একটা ব্রাহ্মণ থাকতো, গরিব ব্রাহ্মণ। হু নট বিং এ কুলিন, ব্রাহ্মণদের মধ্যে যে ভাগ আছে, যার মধ্যে যারা উচ্চ সম্প্রদায়ের ব্রাহ্মণ তাদেরকে কুলীন ব্রাহ্মণ বলা হয়। তো সেই কুলীন না হওয়ার জন্য ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং, এটাকে তার খুবই শক্ত মনে হয়েছিল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, টু গেট ম্যারিড। অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে যারা কুলীন ব্রাহ্মণ হতো না তাদের বিবাহের ক্ষেত্রে বেশ সমস্যা হতো। যারা কুলীন হতো, যারা উচ্চ জাতির হতো ব্রাহ্মণ, তাদের কিন্তু বিয়েটা খুব সহজে হতো, কিন্তু যারা কুলীন নয় তাদের বিয়ের ক্ষেত্রে বেশ অসুবিধা হতো। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। সে বিভিন্ন বড় লোকদের কাছে যেত, ধনী ব্যক্তিদের কাছে যেত এবং তাদের কাছে ভিক্ষা করত, যাতে তাকে কিছু টাকা পয়সা দেওয়া হয়, যাতে করে সে বিবাহ করতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, বেশ অনেক টাকার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, শুধুমাত্র বিয়ের জন্য অত টাকার খরচা নয়, অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, কিন্তু বেশিরভাগ টাকাটাই প্রয়োজন ছিল কনের বাড়ি, অর্থাৎ যে বাড়িতে তার বিয়ে হবে সেই বাড়িতে টাকা দেওয়ার জন্য। দ্যাট মিনস এইখানে যে প্রথাটার কথা বলা হয়েছে সেটা ডাউরি সিস্টেম। এই ডাউরি সিস্টেম কিন্তু সেই সময় ছিল, অর্থাৎ পাত্রপক্ষের বাড়ি থেকে কন্যা পক্ষের বাড়িতে টাকা দিতে হতো ডাউরি। এখন যে সিস্টেমটা অন্যরকম দেখায় বা আমরা দেখে আসছি, যেটার বিরোধিতা আমরা করি, সেটা হচ্ছে কন্যার বাড়ির তরফ থেকে, কনের বাড়ির তরফ থেকে বা পাত্রীপক্ষের বাড়ির তরফ থেকে পাত্রপক্ষকে একটা তাদেরকে তাদের দাবি দাওয়া ইত্যাদি দেয়া হয়, বা যেটা অবশ্যই উচিত নয়, কিন্তু তবুও এই প্রথা চলে আসছে, যে ডাউরি সিস্টেমের আমরা সকলে বিরোধিতা করি। তখন কিন্তু সিস্টেমটা অন্য ছিল। তখন ছিল পাত্রপক্ষকে কন্যা পক্ষের বাড়িতে টাকা দিতে হতো, যে আমি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, তার এগেনস্টে আমি কিছু কম্পেনসেট করে দিয়ে গেলাম। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে দরজায় দরজায় ভিক্ষা করেছিল। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, অনেক যারা ধনী ব্যক্তি তাদেরকে অনেক ফ্ল্যাটারিং করেছিল, তাদেরকে অনেক প্রশংসা করেছিল, যাতে করে তারা কিছু খুশি হয়ে তাকে টাকা পয়সা দেয়। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং শেষ পর্যন্ত তার যে টাকা পয়সার দরকার ছিল সেইগুলো স্ক্র্যাপিং টুগেদার, মানে হচ্ছে একটু একটু করে জমিয়ে যে টাকার দরকার ছিল সেটা সে জোগাড় করে ফেলেছিল। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, যথাসময়ে বিয়ে কাজটা অনুষ্ঠিত হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং সে তার ওয়াইফকে, তার স্ত্রীকে তার মায়ের কাছে নিয়ে এলো বাড়িতে। আফটার এ শর্ট টাইম, কিছুদিন পরে, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল, মাদার আই হ্যাভ নো মিনস, মিনস মানে হচ্ছে জীবিকা নির্বাহের জন্য যে রোজগারের যে জায়গা, সেটাকে বলা হচ্ছে মিনস। আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ, যে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ সংসারের ভরণ পোষণ চালানোর জন্য আমার কাছে রোজগারের কোনো উপায় নেই। অ্যান্ড মাই ওয়াইফ, তোমাকে এবং আমার ওয়াইফকে যে আমি ভরণ পোষণ করব, তার জন্য আমার কাছে কোনো সংস্থান নেই এই মুহূর্তে। আই মাস্ট দেয়ারফর গো টু ডিস্টেন্ট কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর দ্য আদার, তাই আমাকে বাধ্য হয়েই যেতে হবে অনেক দূরের কোনো দেশে, যেভাবে হোক, সামহাউ অর দ্য আদার মানে হচ্ছে যেভাবে হোক, টাকা রোজগারের জন্য। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, হয়তো আমাকে বেশ কয়েক বছর সেখানে থাকতে হতে পারে, আমি দূরে থাকবো বাড়ির থেকে। ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট এ গুড সাম, কারণ যতক্ষণ না পর্যন্ত আমি কোনো ভালো টাকা রোজগার করছি ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরবো না।
ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, আমার কাছে যা আছে আমি তোমাকে দিয়ে যাব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি যেমন ভাবে পারবে এখান থেকেই চালিয়ে নিও। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর যত্ন নিও। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিল। সেট আউট অন হিজ ট্রাভেল, এবং তারপরে তার যাত্রা শুরু করলো। ইন দ্য ইভিনিং অফ দ্য ভেরি ডে, যেই দিনকে ব্রাহ্মণ যাত্রা শুরু করলো সেই দিনই সন্ধ্যেবেলা, এ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ, যে ওই ভূতটা, ঘোস্ট মানে ভূত, সে কি করলো না ধারণ করলো, অ্যাজিউম করা মানে ধারণ করা, দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স, ঠিক একই রকম যে চেহারা অফ দ্য ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের একই চেহারা ধারণ করে, তার ব্রাহ্মণের রূপ ধারণ করে, কেম ইনটু দ্য হাউস, বাড়িতে এলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান, নতুন বিবাহিত মহিলা, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, সে ভেবেছে যে এটাই তার হাজব্যান্ড, সেড টু হিম, তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, যে কি ব্যাপার যে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে। ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বললে যে তুমি মানে বেশ কয়েক বছর বাইরে থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তুমি কেন তোমার মনকে চেঞ্জ করলে, মানে যে সিদ্ধান্ত সেটাকে কেন বদলালে। দ্য ঘোস্ট সেড, টুডে ইজ নট এ লাকি ডে, অর্থাৎ তখনকার দিনে মানুষেরা যাত্রা করবার ক্ষেত্রে কোনো দিন শুভ দিন কি শুভ দিন নয় এইসব মেনে চলতো। সেই জন্য ঘোস্ট বলছে যে আজকের দিনটা অতটা সৌভাগ্য মানে বা ভালো দিন নয়, শুভ দিন নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম, তাই আমি বাড়ি ফিরে এলাম। বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, এবং সঙ্গে আমি কিছু টাকাও পেয়েছি, যার জন্য আমি আর গেলাম না। দ্য মাদার ডিড নট ডাউট, মাও কিছু সন্দেহ করলেন না, বাট দ্যাট ইট ওয়াজ হার সান, যে এটা যে তার ছেলে নয় এই বিষয়ে তার মায়ের মনেও সন্দেহ হলো না। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তাই ওই ভূতটা ওই বাড়িতেই থাকতে থাকলো যেন সেই ওই বাড়ির মালিক। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, যেন সে ওই বয়স্ক মহিলার সন্তান। অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওম্যান, এবং ওই ইয়ং ওম্যানের স্বামী এই হিসাবেই ছিল। As the ghost and the Brahman were exactly like each other in everything, এই ঘোষটি এবং ওই ব্রাহ্মণ সবকিছুতেই তারা একই রকম ছিল। লাইক টু পিস, টু পিস বলতে বলা হচ্ছে যেন একটি কয়েনের এপিটোপিট, মানে বদলালেও যেন বোঝা যাবে না যে এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে বলে। দ্য পিপল ইন দ্য নেবারহুড, পাড়া প্রতিবেশী যারা রয়েছেন সেই সব মানুষেরা, অল থট, তারা সকলেই ভাবলেন, দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, যে এই ভূতটাকেই তারা আসল ব্রাহ্মণ বলে মনে করলেন। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্নড ফ্রম হিজ ট্রাভেলস, ব্রাহ্মণ যেখানে গেছিলেন কাজের সন্ধানে সেখান থেকে ভ্রমণ করে তিনি ঘুরে এলেন। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ, এবং তার যেটা সব থেকে আশ্চর্য লাগলো, when he found another like him in the house, তিনি যখন দেখলেন বাড়িতে তারই মতন একজন এসে রয়েছে। The ghost said to the Brahman, ghost অর্থাৎ ভূতটি ব্রাহ্মণকে বলল, who are you, তুমি কে? What business have you to come to my house, আমার বাড়িতে এসছো কি উদ্দেশ্যে? Who am I, replied the Brahman, ব্রাহ্মণ বলল, আমি কে? Let me ask, who are you, আমাকে এটা জিজ্ঞেস করতে দাও যে তুমি কে। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, এটা আমার মা। দ্যাট ইজ মাই অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এবং এটা আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেড, ভূতটি বলল, হোয়াই হিয়ার ইন এ স্ট্রেঞ্জ থিং, কেন এখানে এই অদ্ভুত জিনিসটা হচ্ছে? এভরিওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, সকলেই জানেন যে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ অ্যান্ড ইয়ন্ডার, এবং ওই যে যাকে দেখছো, ইজ মাই মাদার, উনি হচ্ছেন আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার ফর ইয়ার্স, এবং এখানে তো আমি বেশ কয়েক বছর ধরে রয়েছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড, এবং তুমি যে ভানটা করছো, দিস ইজ ইউর হাউস অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইউর ওয়াইফ, এবং তুমি এখন এসে বলছো যে এটা তোমার বাড়ি এবং ওই মহিলা হচ্ছে তোমার ওয়াইফ। ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্নড ব্রাহ্মণ, ব্রাহ্মণ তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, এই কথাগুলি বলে ব্রাহ্মণ ওই রিয়েল ব্রাহ্মণকে তার বাড়ি থেকে বার করে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, ব্রাহ্মণ তো বিস্ময়ে হতবাক হয়ে গেল, কোনো কথা বলতে পারলো না, এ কি কাণ্ড। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতে পারছিল না যে কি করতে হবে। অ্যাট লাস্ট হি বিসট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, শেষ পর্যন্ত সে চিন্তা করলো বা মনস্থির করলো নিজের মনে, অফ গোয়িং টু দ্য কিং, যে সে রাজার কাছে যাবে, অ্যান্ড অফ লেইং হিজ, এবং রাখবে, দ্য কেস বিফোর হিম, তার যে বিষয়টা, তার যে গন্ডগোলটা হয়েছে সেটা সে রাজার সামনে রাখবে। দ্য কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, কিং
রাজার কাছে যখন নিয়ে যাওয়া হলো তখন রাজা ঘোস্ট ব্রাহ্মণ এবং রিয়েল ব্রাহ্মণ দুজনকে দেখলো, অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, এবং তিনি দেখলেন যে এক ব্রাহ্মণ এবং অন্য ব্রাহ্মণ দুজনে একই, হুবহু, কোনো পার্থক্য নেই। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই তিনি একটা সংকটে পড়লেন যে কাকে তিনি আসল ব্রাহ্মণ বলে আখ্যা দেবেন। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং তিনি বুঝতে পারলেন না যে কিভাবে তিনি এই ঝামেলাটার মিটমাট করবেন। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে যেতে থাকলো। অ্যান্ড বিসট হিম, বিসট মানে প্রার্থনা করা, হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, তার কাছে রোজ গিয়ে প্রার্থনা করতো যে রাজামশাই আমাকে আমার বাড়ি, হিজ ওয়াইফ আমার ওয়াইফ, অ্যান্ড হিজ মাদার এবং আমার মাকে ফিরিয়ে দিন। অ্যান্ড দ্য কিং, এবং রাজা, নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, এবং তিনি বুঝতে পারতেন না যে প্রত্যেকবারে কে কি বলবেন, পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, তাকে বলতেন যে তুমি বাবা পরের দিনকে এসো। এভরি ডে দ্য কিং টেলস হিম, প্রত্যেক দিন রাজা তাকে বলতেন কাম টুমোরো, কে যে কালকে এসো, আগামীকাল এসো, দেখছি কি করা যায়। অ্যান্ড এভরি ডে, এবং প্রত্যেক দিন, ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস, প্রত্যেক দিন ব্রাহ্মণ প্যালেস থেকে অর্থাৎ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতো, উইপিং, কাঁদতে কাঁদতে, অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড, তার মাথার কপাল চাপড়াতে চাপড়াতে, উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, তার হাতের তালু দিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে সে ফিরে আসতো। অ্যান্ড সেইং, এবং বলতো, হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড ইজ দিস, এই পৃথিবীটা কি উইকেড মানে কি খারাপ, কি নীতিহীন ওয়ার্ল্ড ইজ দিস, আই অ্যাম ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে আমার বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজেশন অফ মাই হাউস, এবং আরো একজন অন্য ব্যক্তি সে আমার বাড়ির দখল নিয়েছে। অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং বাড়ির দখল নিয়েছে, আমার ওয়াইফের দখল নিয়েছে, অথচ আমি যে আসল সেই নিজের বাড়িতে ঢুকতে পারছি না। অ্যান্ড হোয়াট এ কিং ইজ দিস ইজ, এবং কিরকম রাজা এটা, হি ডাজ নট ডু জাস্টিস, সে তো কোনো বিচারই করতে পারছে না, আমাকে রোজ ঘুরিয়ে দিচ্ছে। নাও it came to pass that as the Brahman went away every day from the court outside the town, এবারে যখন এই জায়গাটা দিয়ে ব্রাহ্মণ প্রত্যেকদিন যখন কোর্ট মানে হচ্ছে রাজসভা থেকে আউটসাইড দ্য টাউন বা টাউনের বাইরে দিয়ে আসতো, হি পাস্ট এ স্পট, সে একটা স্থানকে পেরোতো, অ্যাট হুইচ এ গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে, যেখানে বেশ কিছু কাউবয় অর্থাৎ রাখাল ছেলে বা গোপালক তারা খেলা করতো। তার মানে যখন রাজপ্রাসাদ থেকে ফিরে ব্রাহ্মণ নিজের গ্রামের দিকে যেত, তখন ওই টাউনের বাইরে অর্থাৎ শহরের বাইরে একটা জায়গা যেখানে বহু কাউবয়রা, গোপালক ছেলেরা তারা খেলা করতো। দে মানে এই গোপালক ছেলেরা যারা গরু চড়ায়, দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মিডো, তারা নিজেদের গরুগুলোকে ওই কাছের কোনো মাঠে, মিডো মানে হচ্ছে তৃণভূমি, সেখানে চড়তে ছেড়ে দিত। while they themselves met together under a large tree to play, তারা একটা বড় গাছের তলায় একত্রিত হয়ে খেলা করত। and they played at royalty, এবং তারা রাজা রাজা খেলতো, মানে রাজা সাজতো, কেউ রাজা সাজতো, কেউ মন্ত্রী সাজতো, এবং নিজেদের একটা বিচার সভা করতো, মানে রাজাদের রাজসভায় যেটা হয় সেই জিনিসটা এখানে মক করে করতো আর কি, মক একটা রাজসভা এখানে বসাতো। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একজন গোপালককে বা রাখাল ছেলেকে করা হয়েছিল রাজা। অ্যানাদার প্রাইম মিনিস্টার অর ভিজিয়ার, একজনকে প্রধানমন্ত্রী বা উজির করা হয়েছিল। অ্যানাদার কোতোয়াল, একজনকে করা হয়েছিল কোতোয়াল, অর প্রিফেক্ট অফ দ্য পুলিশ, বা পুলিশের কর্তা, মানে যারা হচ্ছে আইন রক্ষার কাজ করেন তাদের হেড করা হয়েছিল। অ্যান্ড আদার কনস্টেবল, কিছু হাবিলদার এরকমও করা হয়েছিল, বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা হয়েছিল। Every day for several days together they saw the Brahman, প্রত্যেক দিন বেশ কয়েকদিন ধরে তারা দেখতে থাকলো ওই ব্রাহ্মণকে, passing by weeping, যে প্রত্যেক দিন এই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে তাদেরকে পেরিয়ে যেত। One day the cowboy king asked his vizier, একদিন ওই কাউবয় রাজা অর্থাৎ রাখাল ছেলে রাজা সে তার ভিজিয়ার অর্থাৎ তার যে প্রধানমন্ত্রী বা উজির তাকে বলল, whether he knew why the Brahman wept every day, যে মন্ত্রী তুমি কি জানো ওই ব্রাহ্মণ রোজ কেন কাঁদে? On the vizier not being able to answer the question, যেহেতু ভিজিয়ার অর্থাৎ তার প্রধানমন্ত্রী কোশ্চেনটার উত্তর দিতে পারলো না, the cowboy king ordered one of his constable, কাউবয় কিং তখন তার একজন কনস্টেবল অর্থাৎ তার একজন হাবিলদার টাইপের যারা আছে আইন রক্ষাকারী যে নিচু র্যাঙ্কের যারা, তাদেরকে বললো to bring the Brahman to him, যে যাও তো ব্রাহ্মণকে আমার কাছে ডেকে নিয়ে এসো। One of them went and said to the Brahman, তাদের মধ্যে একজন গেল এবং ব্রাহ্মণকে গিয়ে বলল,
দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, রাজা তোমার এক্ষুনি তৎক্ষণাৎ উপস্থিতি দেখতে চাইছেন, যে তুমি এক্ষুনি গিয়ে রাজার সামনে উপস্থিত হবে, চলো। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, হোয়াট ফর? ব্রাহ্মণ তার উত্তরে বলল যে কিসের জন্য যাব? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এক্ষুনি রাজার কাছ থেকে আসছি। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমোরো, এবং তিনি তো আমাকে আগামীকালের জন্য আসতে বলেছেন। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, তার আবার আমাকে কি দরকার? ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ, এটা আমাদের রাজা যিনি তোমাকে খুঁজছেন বা ডাকছেন। আওয়ার মিট হার্ড কিং, যে আমাদের রাখাল ছেলেদের রাজা। রিজয়েন্ট দ্য কনস্টেবল, কনস্টেবল সঙ্গে জয়েন করে বলল যে এটা ওই রাজা নয়, এটা আমাদের রাখাল ছেলেদের রাজা। হু ইজ নিট হার্ড কিং, এই রাখাল ছেলে রাজা আবার কে? আস্ক দ্য ব্রাহ্মণ। কাম অ্যান্ড সি, এসো আমার সঙ্গে দেখবে চলো, was the reply, এটা ছিল ওই কনস্টেবলের রিপ্লাই। The neathered king then asked the Brahman why he every day went away weeping. রাজার কাছে যখন ওই ব্রাহ্মণ এলো, তখন সেই রাখাল ছেলে রাজা ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো যে প্রত্যেকদিন সে কেন কাঁদতে কাঁদতে ফিরে যায়। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, ব্রাহ্মণ তখন তাকে তার যে দুঃখের গল্প কাহিনী সেটা বলল। দ্য নিটহার্ড কিং আফটার হিয়ারিং দ্য হোল, সমস্ত গল্পটা সমগ্র তার কথাটা শোনার পরে said, বলল, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি তোমার ঘটনাটা বুঝেছি। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস, আমি তোমাকে তোমার সমস্ত রাইট মানে অধিকার ফিরিয়ে দেবো। অনলি গো টু দ্য কিং, শুধুমাত্র রাজার কাছে যাও, আমাদের যে আসল রাজা তার কাছে যাও। অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, এবং তার কাছে গিয়ে তুমি এই অনুমতিটা নিয়ে এসো যে আমি তোমার কেসটা, আমি তোমার যে ঘটনাটা এটা সলভ করে দেবো, এইটা রাজা যেন আমাকে পারমিশন দেন। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, ওই দেশের যে রাজা তার কাছে ব্রাহ্মণ গেলেন। অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, এবং হিজ ম্যাজেস্টি মানে এখানে কিংকে বোঝাচ্ছেন, রাজার কাছে অনুনয় করলেন টু সেন্ড হিজ কেস টু দ্য নিটহার্ড কিং, যে আপনি আপনার কাছে যে আমি কেসটা দিয়েছি এইটা আপনি ওই নিটহার্ড কিংকে সলভ করবার জন্য দিন। হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, যে বলেছে, যে প্রস্তাব দিয়েছে যে সে এইটাকে সলভ করে দেবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, রাজা যাকে এই কেসটা খুবই বিভ্রান্ত করেছিল, খুবই জটিলতায় ফেলেছিল। গ্র্যান্টেড দ্য পারমিশন শর্ট, যে পারমিশন অর্থাৎ যে অনুমতি চাওয়া হচ্ছিল সেটাকে তিনি অনুমতি দিয়ে দিলেন, যে সেই অনুমতিটাকে তিনি গ্রান্ট করে দিলেন, তার মানে অনুমতি প্রদান করলেন। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর ট্রায়াল, পরের দিন সকালবেলাটাই ট্রায়ালের জন্য অর্থাৎ বিচারের জন্য নির্ধারিত করা হলো। দ্য নিটহার্ড কিং হু স থ্রু দ্য হোল, যে রাখাল ছেলে রাজা যে সমস্ত ঘটনাটাকে ভালো করে শুনলো, গোটা ঘটনার মধ্যে দিয়ে গেল মানে ভালো করে শুনলো। ব্রট উইথ হিম নেক্সট এ ফিয়াল উইথ এ ন্যারো নেক, সে কি করলো যে পরের দিন তার সঙ্গে একটা কাঁচের বোতল নিয়ে এসছে, যে ঘটনাটাকে শোনা হয়ে গেছে তার একটা কাঁচের বোতল নিয়ে এসছে, যার মুখটা হচ্ছে সরু মতো অর্থাৎ গলাটা সরু মতো কাঁচের একটা বোতলকে সে নিয়ে এসেছে। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, বার মানে হচ্ছে এখানে উকিল সভা বা বিচার সভা, সেখানে দুজনেই এসে উপস্থিত হলো। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেসেস, গ্রেট ডিল মানে ব্যাপকভাবে পরীক্ষা করা হলো সমস্ত উইটনেস অর্থাৎ সাক্ষীদেরকে, বিভিন্ন কথা তারা যে বললো সেই সবগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে, অ্যান্ড অফ স্পিচ মেকিং, এবং বিভিন্ন যুক্তি ক্রস যুক্তি, এক কথা বলছে এক কথা বলছে, এগুলো শোনার পরে দ্য নিটহার্ড কিং সেড, অর্থাৎ ওই রাখাল রাজা সে বলল, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ, আমি যথেষ্ট সব শুনেছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এক্ষুনি এই কেসের ফয়সলা করে দিচ্ছি। হিয়ার ইজ দিস ফিয়াল, এইখানে দেখতে পাচ্ছ একটা কাঁচের বোতল রয়েছে। হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইন্টু ইট, যে এই কাঁচের বোতলের ভেতরে প্রবেশ করতে পারবে, শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, তাকেই কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করব, ঘোষণা করে দেবো এই কোর্টের দ্বারা, মানে এই আমাদের যে সভা, এই রাজসভা, মক রাজসভা, সেইখান থেকে এটা ঘোষিত করা হবে যে সেই হচ্ছে রাইটফুল ওনার। রাইটফুল ওনার কথাটার মানে হচ্ছে অরিজিনাল ওনার বা বৈধ যে মালিক, ঘোষণা করা হবে অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট, যে বাড়ির মালিকানা নিয়ে, যে বাড়ি বা যে বাকি যা কিছু আছে যার মালিকানা নিয়ে এতদিন পর্যন্ত একটা ডিসপিউট চলছিল, সমস্যা চলছিল, দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বের সমাধান আমি করে দেবো যে এই বোতলের মধ্যে ঢুকতে পারবে।
নাও লেট মি সি, এবার দেখা যাক হুইচ অফ ইউ উইল এন্টার, তোমাদের মধ্যে কে প্রবেশ করতে পারবে। দ্য ব্রাহ্মিন সেড, প্রথমে ব্রাহ্মণকে যখন বলা হলো, অরিজিনাল ব্রাহ্মণকে, তখন সে বলছে ইউ আর এ নিথার্ড, তুমি হচ্ছে একজন মেষপালক, অ্যান্ড ইউর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ এ নিথার্ড, এবং তোমার বুদ্ধি হচ্ছে সেই গোপালকদের মতো, মানে বেশি বুদ্ধি তোমার নেই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফিয়াল, কোন মানুষ এরকম ছোট্ট এরকম সরু একটা কাঁচের বোতলের মধ্যে প্রবেশ করতে পারবে? ইফ ইউ ক্যান নট এন্টার, সেড দ্য নিথার্ড কিং, তখন রাখাল রাজা বলল যে তুমি যদি প্রবেশ করতে না পারো, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি কিন্তু বৈধ মালিক নও, আমাকে বলতেই হবে যে তুমি বৈধ মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, এরপরে ওই ঘোস্ট ব্রাহ্মণের দিকে ঘুরে তাকে উদ্দেশ্য করে রাখাল রাজা বলল যে এই বিষয়ে আপনি কি বলছেন স্যার, আপনি কি প্রবেশ করবেন? ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফিয়াল, আপনি যদি এই ফিয়ালের ভেতরে এই বোতলের মধ্যে প্রবেশ করতে পারেন, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, তাহলে কিন্তু ওই বাড়ি, ওই স্ত্রী এবং ওই মা সবই আপনার হয়ে যাবে। অফকোর্স আই উইল এন্টার, অবশ্যই আমি প্রবেশ করতে পারবো, সেড দ্য ঘোস্ট, ভূতটি বলল, অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, এবং তার কথাকে সত্যি প্রমাণ করে, টু দ্য ওয়ান্ডার অফ অল, সকলের বিস্ময় জাগিয়ে, হি মেড হিমসেলফ ইনটু এ স্মল ক্রিয়েচার, সে নিজেকে একটা ছোট্ট প্রাণীতে পরিণত করে নিল, লাইক অ্যান ইনসেক্ট, ওই কীট যেরকম হয়, কীট পতঙ্গ সেরকম টাইপের, অ্যান্ড এন্টার ইনটু দ্য ফিয়াল, এবং সেই বোতলের মধ্যে প্রবেশ করে গেল। দ্য নিট হার্ড কিং ফোর্থ উইথ ককড আপ দ্য ফিয়াল, ওই রাখাল রাজা সঙ্গে সঙ্গে, ফোর্থ উইথ কথার মানে হচ্ছে অবিলম্বে, ককড আপ মানে হচ্ছে বোতলের ছিপি লাগিয়ে দেওয়া, দ্য ফিয়ালের মাথাটাকে বন্ধ করে দিল, অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবং ওই ভূতটা সেখান থেকে আর বেরোতে পারলো না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তারপরে ব্রাহ্মণকে অ্যাড্রেস করে উদ্দেশ্য করে সে বলল, দ্য নিট হার্ড কিং সেড, ওই রাখাল রাজা বলল, থ্রো দিস ফিয়াল ইনটু দ্য বটম অফ দ্য সি, এই ফিয়ালটাকে, এই বোতলটাকে তুমি সমুদ্রের নিচে ছুঁড়ে ফেলে দিয়ে এসো, অ্যান্ড টেক পজিশন অফ ইউর হাউস, তোমার বাড়ির দখল তুমি নাও, ওয়াইফ অ্যান্ড মাদার, তোমার বাড়ি, তোমার ওয়াইফ এবং তোমার মায়ের দখল তুমি নাও, অধিকার তুমি নাও। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ সেই কাজ করলো, অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, তারপরে বহু বছর সে আনন্দের সঙ্গে সুখের সঙ্গে বেঁচেছিল, অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, এবং অনেক সন্তান এবং পুত্র এবং কন্যার জন্ম দিয়েছিল। হিয়ার মাই স্টোরি এন্ডেড, এখানে আমার গল্প শেষ হলো। দ্য নাটিয়া থর্ন উইদার্ড এটসেট্রা, মানে আমার গল্প শেষ হলো এবং নোটে গাছ মরলো। এই ছিল আজকের গল্প, দ্য ঘোস্ট ব্রাহ্মণ। গল্পটি ভালো লাগলে বা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।